আসসালামু আলাইকুম। আজকে আমার চেম্বারে একটা রোগী আসছে পাইলসের সমস্যা নিয়ে। পাইলসের অপারেশন করে ফেলছে। তারপরে অপারেশন করার পরে আবার তার পাইলস হয়ে গেছে। আসলে আমরা যখন কোনো চিকিৎসা নেই, ট্রিটমেন্ট নেই, ধরেন সেটা অপারেশন হোক বা মেডিসিন খেয়ে হোক, আমরা তো চাই সুস্থ হওয়ার জন্যে। কিন্তু সুস্থ না হয়ে আবার যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু এটা মানে আমরা যা চাচ্ছি সেটা হচ্ছে না। আসলে এমনটা কেন হচ্ছে? তার আগে একটু পাইলস সম্পর্কে জেনে নেওয়া যাক। আসলে পাইলসটা কি? পাইলস হলো আমাদের কাছে যখন রোগীরা এসে কমপ্লেইন করে যে তার মলদ্বারে বা পায়খানার রাস্তায় মাংসের মতো কিছু একটা বের হইছে, অথবা অনেকে বলে বাইন মাছের ঠোঁটের মতো কিছু একটা বের হইছে। তো এইগুলা শুনেই আমরা মূলত বুঝে ফেলি যে তার পাইলস। আসলে এই যে বাইন মাছের ঠোঁটের মতো বা মাংসের মতো যে বের হইছে, এটা আসলে মাংস না, ঠিক এটাকে বলা হয় ভেইন। আমাদের পায়খানার রাস্তায় বা মলদ্বারে অনেকগুলো ভেইন থাকে বা রক্তনালী থাকে, এগুলা চাপ খেয়ে প্রেসার খেয়ে নিচের দিকে নেমে আসে। সেটা তখন টয়লেট করার পরে বা অনেক সময় টয়লেটের সময় বের হয়ে আসে, আবার অনেকে ফেরত ভিতরে ঢুকে যায়, অনেকে যায় না, এটাকে বলা হয়। তো পাইলস নিয়ে কথা বলতে গেলে পাইলসের সাথে আরো দুইটা ডিজিজ কথা বলতে হয়, সেটা হইলো অ্যানাল ফিশার বলে। অ্যানাল ফিশার মানে ক্ষত, পায়খানার রাস্তার ভিতরের দিকে ক্ষত হয়ে যায়। আহ, এটাও হয় ধরেন অনেক প্রেসারে, যদি কেউ টয়লেট করে পায়খানা শক্ত হচ্ছে, বড় হচ্ছে, সেক্ষেত্রে হইতে পারে। আরেকটা ডিজিজ নিয়ে কথা বলতে হয় অ্যানাল ফিস্টুলা। এটাও ধরেন পায়খানার রাস্তার পাশে একটা ঘায়ের মতো দেখা যায়। তো ঘা বলতে আমরা বলি আরেকটা লাইন তৈরি হয়। অনেক সময় কি হয়, অনেক প্রেসারে টয়লেট করলে বা অ্যাক্সিডেন্টালি, আবার প্রেগনেন্সির সময়ও অনেকের এই সমস্যাটা হয়ে থাকে। তো মূল বিষয় হচ্ছে আজকে কথা বলার উদ্দেশ্য আপনাদের সামনে পাইলস নিয়ে। তাহলে পাইলসটা কেন হচ্ছে আমাদের, এটাকে সবার আগে বোঝা উচিত। খেয়াল করেন, পায়খানার রাস্তাটা অনেক সফট, মানে এই জায়গার স্কিনটা, এটা তো বাহিরের চামড়ার মতো স্কিন না, এটা দেহের ভিতরের একটা অংশ। তো এখানের যে ভেইন গুলা থাকে খুবই প্রমিনেন্ট, মানে খুব শক্ত বা বড় যদি স্টুল হয়, সেক্ষেত্রে এই প্রমিনেন্ট ভেইন গুলাতে অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়, রাপচার হয়, মানে ছিঁড়ে যায়, ফেটে যায়, কেটে যায়। খেয়াল করো তো, আমাদের যখন কেটে যায় কোথাও, কোনো শরীরের কোনো অংশে কেটে যায়, অটোমেটিকলি ভালো হয়ে যায় না? কিছুদিন সময় দিলে দেখবেন যে আপনার ভালো হয়ে যাচ্ছে। কিন্তু পায়খানার রাস্তার তো আসলে মানে ভালো হওয়ার সুযোগ নাই। মানে আপনি তো ভালো হইতে গেলে সময় দিতে হবে। তো পায়খানা তো রাস্তা রেগুলার ইউজ করছি, আমরা টয়লেট করছি, তো ভালো হওয়ার সময় পাচ্ছে না কিন্তু। তার মধ্যে যদি আবার কাটা জায়গায় কখনো ময়লা লাগে, তাহলে কি হবে? ইনফেকশন হবে। তো পায়খানার রাস্তাতে নিশ্চয়ই ভালো কিছু বের হয় না। তো ওই যে আপনার শক্ত মল বা ধরেন শক্ত পায়খানা, যেটাকে বলি কনস্টিপেশন, এটা হওয়ার কারণে যে একটু ছিঁড়ে গেল, একটু ফেটে গেল, যার কারণে রক্ত বের হইল, এটা ভালো হওয়ার আর সময় পাচ্ছে না। একে তো মানে রেগুলার ইউজ হচ্ছে, তার উপরে শক্ত যদি কনস্টিপেশন হয়, তার উপরে আবার ময়লা লাগছে কাটা জায়গায়, তাহলে কি হবে? ইনফেকশন হচ্ছে। আরেকটা বিষয় খেয়াল করেন, আমাদের অনেকের মানে খাওয়া দাওয়ার যে অভ্যাস, মানে কনস্টিপেশনটা কেন হচ্ছে? কনস্টিপেশন হওয়ার কারণ হচ্ছে ফুড হ্যাবিট। আমরা ভাজা পোড়া খাই, বাইরে খাবার খাই, তৈলাক্ত মাংস বেশি খাই, বিরিয়ানি বেশি খাই, এগুলোর কারণে পায়খানা কষা হয় বা কনস্টিপেশন হয়, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। শুধুমাত্র কনস্টিপেশনের কারণেই কিন্তু পাইলস হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের রেগুলার ডায়রিয়া হয়, বিশেষ করে ডিসেন্ট্রি আছে, আমাশা আছে, আবার আইবিএস এর সমস্যা আছে, মানে টয়লেটের রাস্তা বারবার ব্যবহার হচ্ছে, তখনও কিন্তু এই সমস্যাটা হতে পারে। আসুন তাহলে, আমরা এখন যেটা এতক্ষণ আলোচনায় যেটা বুঝলাম সেটা হইলো, এই সমস্যাটা হওয়ার পিছনে মূল কারণ হলো কনস্টিপেশন। আমি যতই অপারেশন করি, যতই মেডিসিন খাই, যতই কিছু করি, যত চিকিৎসাই করি না কেন, আমি যদি কনস্টিপেশনের চিকিৎসা না করি, কনস্টিপেশন ভালো হওয়ার চিকিৎসা না করি, নিয়ম না মানি, তাহলে আপনার পাইলস হাজারবার অপারেশন করেন, কোনো লাভ নেই। তাহলে এই যে কনস্টিপেশন থেকে মুক্ত হওয়ার জন্য বা কনস্টিপেশন হবে না, টয়লেট ল্যাক্সেটিভ, যেটা ল্যাক্সেটিভ হবে বা নরম হবে, কি উপায়? একদম সহজ, আপনাকে প্রচুর পানি খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, মানে যেই খাবারগুলো খেলে আমাদের টয়লেট নরম হয় সেগুলো খেতে হবে। এর পাশাপাশি আপনি চাইলে ইসবগুলের ভুসি খেতে পারেন। ইসবগুলের ভুসি আবার অনেকে খাওয়ার নিয়ম জানে না, কি করে, আগের রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খায়। খেয়াল করেন, ইসবগুলের ভুসির কাজ হইল এটি আপনার ইন্টেস্টাইনে, মানে মলাশয় যেখানে স্টুলটা জমা থাকে, সেখানে যে
বিভিন্ন জায়গার পানিগুলা নিয়ে স্টুলটাকে নরম করে টয়লেট নরম করবে। এখন আমি যদি আগেই এই ইসবগুলের ভুসিটাকে গ্লাসের মধ্যে রেখে মানে ফুলে টইটুম্বুর করে ফেলি, তাহলে কিন্তু খাওয়ার পরে আর এটা কোনো কাজ নেই। তাহলে ইসবগুলের ভুসি অবশ্যই খাওয়ার নিয়ম হচ্ছে আপনি 2 চামচ 1 গ্লাস পানিতে মানে সঙ্গে সঙ্গে গুলাইয়ে খেয়ে ফেলবেন। ঠিক আছে, ওকে। এছাড়া আমরা ত্রিফলা চূর্ণ খেতে পারি। আমাদের আয়ুর্বেদিকে বলা হয় হরিতকি, বহেরা, আমলকি, এই তিনটার মিশ্রণ অনেক কোম্পানি এখন বের করে ত্রিফলা চূর্ণ বা ত্রিফলা পাউডার। এটা খুবই খুবই ল্যাক্সেটিভ, এবং যাদের কনস্টিপেশন আছে, ক্রনিক কনস্টিপেশন অনেকের আছে, 2 দিন 3 দিন 5 দিন পর পর টয়লেট হচ্ছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এছাড়া আমরা শুধু শুধু মানে হরিতকি খেতে পারি, আমলকি খেতে পারি মানে টয়লেট গরম করার জন্য, পাকা পেঁপে খেতে পারি, লাউয়ের তরকারি খেতে পারি, পেঁপের তরকারি খেতে পারি, মিষ্টি কুমড়ার তরকারি খেতে পারি। এবং আমি আরো একটা জিনিস সাজেস্ট করি, খেয়াল করেন, আমাদের যখন টয়লেট হচ্ছে না মানে কনস্টিপেশন হচ্ছে, এটার পিছনে আরো একটা কারণ হচ্ছে আমাদের হজমের সমস্যা আছে। আপনি যদি ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো না রাখেন, হজম শক্তি ভালো না রাখেন, তাহলে কিন্তু পায়খানা শক্ত হবে। তো হজম শক্তি ভালো রাখার জন্য আমাদের যে গাট আছে, ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ি যেটাকে আমরা বলি, অন্ত্রনালী, এই অন্ত্রনালীতে অনেকগুলা গুড ব্যাকটেরিয়া থাকে। গুড ব্যাকটেরিয়া মানে হচ্ছে ধরেন কেঁচোর মতো, আমাদের মাটিতে যেমন কেঁচো থাকে, তো কেঁচোর তো কাজ হইলো ময়লা জীবাণু এগুলো খেয়ে টয়লেট করবে, মাটিকে উর্বর রাখবে। ঠিক তেমনই ভাবে আমাদের বডিতেও এই গাটে প্রচুর ব্যাকটেরিয়া আছে, এটা মাইক্রোবায়োম বলা হয়, গুড ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো যখন কমে যায় তখন ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু হজম শক্তি ধ্বংস হয়ে যায়, যার ফলেও কনস্টিপেশন হইতে পারে, এই ধরনের রোগগুলা পাইলস, ফিস্টুলা, ফিশার এগুলো হতে পারে। তাহলে আমরা গাটটাকে ভালো রাখার জন্য গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াইতে হবে। তাহলে গুড ব্যাকটেরিয়া কোথায় পাবো? আমরা যে খাবারগুলো খাচ্ছি, বিশেষ করে সবজি, আমরা তো কাঁচা সবজি খেতে চাই না। আমাদের কাঁচা সবজি খেতে হবে কেন? কাঁচা সবজির মধ্যে প্রচুর গুড ব্যাকটেরিয়া থাকে, যেমন শসা, গাজর, আপনার মূলা এখন বের হচ্ছে, তারপরে মিষ্টি কুমড়া কাঁচা খেয়ে যায়, কাঁচা খাওয়া যায়, পেঁপে কাঁচা মানে পেঁপে কাঁচা খাওয়া যায়, এরকম অনেকগুলা সবজি কিন্তু কাঁচাই খাওয়া যায়, সেগুলো আপনি বেশি বেশি খাবেন। তাহলে কি হবে, আপনার যে গাটের গুড ব্যাকটেরিয়ার সংখ্যা সেগুলো বাড়বে। গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়লে আপনার হজম শক্তি ভালো হবে, আপনার টয়লেট নরম হবে, পাশাপাশি যে ডিজিজটা ছিল কনস্টিপেশনের কারণে সেগুলোও কমে যাবে। এছাড়াও আমাদের কিছু ন্যাচারাল মেডিসিন আছে, সাপ্লিমেন্ট আছে, সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। আশা করি আজকে আমার ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। শেষ যে কথাটা বলবো, ভোগে নয় ত্যাগেই সুখ। তো টয়লেটটা ঠিক মতো না হলে অনেক ধরনের সমস্যা হবে, তাই না? শেষ একটা কথা বলে শেষ করি। আপনারা খেয়াল করবেন, আমাদের মারা যারা আছে তাদের বাচ্চা ছোট যখন বাচ্চা থাকে, সেই বাচ্চাটা যখন টয়লেট করে না, 1 দিন 2 দিন খুব পেরেশানিতে থাকে, দেখবেন যে বাচ্চা টয়লেট হওয়ার পরে মার এত এত খুশি লাগে, মনে হয় সে বাচ্চা টয়লেট করছে, হ্যাপি হচ্ছে তার মা। তাহলে এই যে টয়লেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে। দিন শেষে তো এক্সক্রিয়েশন, যে মল যেগুলো বের হবে, দূষিত পদার্থ বের হবে, এগুলো শরীর থেকে বের না হলে আলটিমেটলি অনেক ধরনের সমস্যা হবে। এই পাইলসের সমস্যাগুলো কিন্তু বা এই ফিস্টুলা, এগুলোর সমস্যা আস্তে আস্তে কিন্তু কোলন ক্যান্সারের দিকে কনভার্ট হতে পারে। সো সতর্ক থাকবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, আর শেষ হাঁটাচলা করবেন। হাঁটাচলা এক্সারসাইজ না করলে কিন্তু হজম ঠিক মতো হয় না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।